আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা প্রতিনিয়ত জানতে চাচ্ছেন যে আমন মরশুমে কোন জাতের ধান রোপণ করলে অধিক ফলন পাওয়া যাবে। ষড় ঋতুর বাংলাদেশে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আমন মরশুমে ধান চাষ করতে হয়। কোনো এলাকায় অকাল বন্যা, অতিবৃষ্টি, কোথাও পানি শূন্যতা, খরা, লবণাক্ততা, বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রতিকূলতার মধ্যে ধান চাষ করতে হয়। তাই আপনার জমির ধরন, প্রতিকূলতার ধরন বুঝে ধানের জাত নির্বাচন করা জরুরি। আমরা স্মার্ট এগ্রো বীজ বিক্রির পাশাপাশি সহজ সরল চাষি ভাইদের কল্যাণে কাজ করে থাকি। তাই নিজেদের কোনো মতামত সহজ সরল কৃষক ভাইদের উপর চাপিয়ে দেই না। সবসময় সঠিক পরামর্শ ও সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি। আসুন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর বিশ্বজিৎ কর্মকার স্যারের কাছ থেকে জেনে নেই আমন মৌসুমে চাষের জন্য কোন জাত আপনার এলাকার জন্য উপযোগী। সালাম আলাইকুম দাদা, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তো আপনার এই মাঠে তো দেখলাম ইনশাল্লাহ বোরো ধান ভালো হয়েছে আপনার এখানে। তো বোরো ধান তো এখন অনেক কৃষকরা কাটতেছে, হাওড় গুলা তো প্রায় ধান কাটা শেষের দিকে হয়ে গেল। তো কৃষকরা আর কি আমন মৌসুমে কি ধান রোপণ করবে আর কি, এটা নিয়ে কৃষকরা খুব চিন্তিত আছে। তো আপনি একটু কৃষক ভাইদের উদ্দেশ্যে বলেন যে তারা অঞ্চল ভেদে বা আসলে কি অবস্থা, কি রকম আমন ধান চাষ করলে কৃষকরা লাভবান হইতে পারবে। ধন্যবাদ। আসলে মৌসুম অনুসারে কিন্তু আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মৌসুম অনুযায়ী জাত আবিষ্কার করে এবং সেই যে মৌসুমে আবিষ্কার করা সেই ধান সেই জাত সেই মৌসুমে আবাদ করলে সবচেয়ে ভালো হয়। সেই অনুসারে আমন মৌসুমের জন্য আমরা যদি জাত এলাকা ভিত্তিক আছে, আবার জমির উচ্চতা অনুসারে জাত আছে আমাদের। কারণ আমনে আমরা জানি প্রচুর বৃষ্টি হয়, বন্যা হয়, সেই কারণে আমরা জাতগুলো প্রথম যদি বলি যে উঁচু জমি, মধ্যম উঁচু জমি, নিচু জমি, এই অনুসারে যদি বলি তাহলে সেখানে আমাদের উঁচু জমির জন্য বিরিধান 71, বিরিধান 75, এই দুটি জাত সবচেয়ে ভালো। এবং এই দুটি জাত আবাদ করে সহজে এটা কেটে নভেম্বর মাসের ফার্স্ট উইকে সরিষা করা যায়, সরিষা করে আবার বোরো করা যাবে বা অন্য শাকসবজি করা যাবে। এটা গেল উঁচু জমির জন্য। মধ্যম উঁচু জমি, যেখানে পানি বেশি, বৃষ্টি হলে বেশি পানি দাঁড়ায় না, সেটা হচ্ছে মধ্যম উঁচু জমি। সেটা হচ্ছে আমাদের বিরিধান 87, বিরিধান 103, আর আছে বিরিধান 93, 94, 95। এই 5টি জাতের মধ্যে আসলে 2 ধরনের জাত। একটা আছে আমাদের যে স্বর্ণ টাইপ জাত, যে স্বর্ণ ধান আছে ব্যাপক বিশেষ বর্ডার এলাকা দিয়ে, এই টাইপের আছে বিরিধান 93, বিরিধান 94, বিরিধান 95। আর চিকন লম্বা জাত আছে বিরিধান 87, 103। এই 5টা জাত 2 ধরনের জাত। এই 2 ধরনের জাত থেকে যে কোনো জাত আবাদ করলেই হবে। এই জাতগুলো হচ্ছে মধ্যম জীবনকাল। আগে যে স্বল্প জীবনকাল বলছি বিরিধান 71, 75, এগুলো জীবনকাল আছে 110 দিন। জীবনকাল বলতে বীজ বপন থেকে ধান পাকা পর্যন্ত। আর এইগুলো জীবনকাল আছে 100, এই যে মধ্যম জীবনকাল 122 থেকে 130 দিন গড়ে। এই যে জাতগুলা, আর একদম নিম্ন জমি যেখানে পানি জমে বা হঠাৎ করে পানি জমে থাকে, সেগুলোর জন্য আমাদের কয়েকটি জাত আছে। এটা হচ্ছে বিরিধান 52, 79, বিরিধান 110। এটা হচ্ছে এই নর্মাল নিচু জায়গা যেখানে পানি বেশি জমে। আচ্ছা, এছাড়া আমাদের কিছু বিশেষ অঞ্চল আছে কিন্তু বাংলাদেশে, যেমন আমাদের উত্তর পূর্ব অঞ্চল, সিলেট, বৃহত্তর সিলেট অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, রংপুর অঞ্চল, এই অঞ্চলে কিন্তু হঠাৎ করে পাহাড়ি ঢলে হঠাৎ করে ধান ডুবে যায়, আমরা বলি ফ্ল্যাশ ফ্ল্যাট। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে জাতগুলো যে বললাম বিরিধান 52, 79, 110, এই জাতগুলো কিন্তু বন্যার পানিতে 3 থেকে 4 সপ্তাহ বা 15 থেকে 25 দিন পর্যন্ত ডুবে থাকলেও কিন্তু আবার গোড়ার থেকে চারা উঠে, চারা গজিয়ে পাতা গজিয়ে এটা আবার কিন্তু ধান হয়ে যায়। যেখানে বন্যা প্রবণ এলাকা সেখানের জন্য এই 3টা জাত বিরিধান 52, 79, 110, সদ্য আবিষ্কৃত 110। এটা গেল এই অঞ্চলের জন্য। আবার আমাদের বরিশাল অঞ্চল আছে, বরিশাল, নোয়াখালী অঞ্চলের কিছু অংশ, বরিশালের কিছু অংশ এবং খুলনার বাগেরহাট। এই অঞ্চলটা হয় কি টাইডাল সাবমার্জেন আছে, সকালে বন্যা ঝড়ের পানি এসে ডুবে যায়, আবার বিকালে চলে যায়। এটা একটা পরিবেশ, কিন্তু আমরা বলি এগ্রি ইকোসিস্টেম, অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন বা এগ্রিকালচারাল ইকোসিস্টেম বা রাইস ইকোসিস্টেম। এই অঞ্চলের জন্য আমাদের আছে বিরিধান 76 এবং সদ্য আবিষ্কৃত হয়েছে বিরিধান 109। এই জাতগুলো এটা এখানের জন্য উপযোগী। এছাড়া লবণাক্ত এলাকার জন্য, যেখানে লবণ আছে, আসলে এমন কেমন লবণ থাকে না,
তারপর আমাদের বিধান 73 আছে, আর 14 একটা জাত আমাদের আপকামিং আসছে, 113 হবে সম্ভবত। এটা হওয়ার পরে আমরা বলবো। আসলে এমন কোন লবণ থাকে না, ফলে এটার সমস্যা না এখন। এর জাতগুলো আছেই। আর এছাড়া আমাদের বিশেষ করে দিনাজপুর অঞ্চলের জন্য, দিনাজপুর বা নর্থ বেঙ্গলের উত্তর অঞ্চলের জন্য আমাদের যে পোলাও চালের জন্য জাতটি বিধান 34, এটা খুবই ভালো জাত। এটা জীবনকাল একটু বেশি, কিন্তু এই জাতটি আমাদের পোলাও চালের জন্য খুবই ভালো, সুস্বাদু এবং সুগন্ধ আছে। এবং আমাদের ভবিষ্যতে আরো এই ধরনের জাত আসবে, তবে এই জাতগুলো, এই যে বিধান 34 জাতটা খুব ভালো এই অঞ্চলের জন্য। এই হচ্ছে জাত। আচ্ছা, কৃষক ভাইদের একটা প্রশ্ন আছে আর কি, যে ইয়েতে আমনে আর কি সর্বোচ্চ ফলনের ধান কোনটা? সর্বোচ্চ ফলনের জাত এখন পর্যন্ত বিধান 103। তবে সামনে আরো কিছু জাত আসবে ভালো, সেগুলো আসলে আমরা বলবো। সামনেরটা তো সামনে, সেটা তার এখনো আসে না। বিধান 103, তো এটা গড়ে আমাদের 6 থেকে 7 টন পর্যন্ত ফলন পাচ্ছি আমরা। আচ্ছা, আর অনেক কৃষকই মোটা ধান আবাদ করতে চায় আর কি, সেই মোটা ধান কোনটা ভালো আছে? মোটা ধান বিধান 52, বিধান 79, তারপরে আমাদের মধ্যম মোটা আছে বিধান 95, আর সম্প্রতি যে আবিষ্কৃত বিধান 109, 10, এগুলো মোটা। কিছু অঞ্চলে মোটা ধান আবাদ করে, এগুলো মোটা আছে। আর ধরেন যে এই মৌসুমে, আমন মৌসুমের এই সময় যে এই যে বন্যা প্রতিরোধী যে জাতগুলো আছে কি, মানে বন্যা সহনশীল যেটা আর কি, এটা সর্বোচ্চ সহনশীল জাত আছে কোনটা, মানে সর্বোচ্চ বেশি দিন? আমাদের আগে এখন আছে বিধান 110, আগে ছিল বিধান 52, 79, এখন আছে বিধান 110। এটা 110 কতদিন থাকবে? 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত ডুবে থাকলে হবে। আমি নিজে দেখেছি, আমি যখন ফেনীতে কর্মরত ছিলাম, বন্যায় ডুবেছিল। এই ক্ষেত্রে কি বন্যার পানিতে আরেকটা আছে 51 আছে। 51 কতদিন পানির নিচে থাকবে? এগুলো 2 সপ্তাহ। বিধান 51, 52, 79, 110, এই চারটি। এই চারটার মধ্যে এই যে বন্যা সহনশীল যে চারটা জাত আপনি বললেন, 51, 52, 79 আর 110, এর মধ্যে সর্বোচ্চ ফলন বিধান 110 সবচেয়ে ভালো। গড় ফলন 6টা, মানে বিঘা প্রতি 33% বিঘা 20 মণ বা 20 মণ গড়ে। মানে এটা কি রোগ বালাই কম? রোগ বালাই কম হবে, যেহেতু নতুন জাত আবিষ্কার হয়েছে। আচ্ছা, আর এই সহনশীলতা বেশি, 3 থেকে 4 সপ্তাহ। আচ্ছা, আর এই চিকন জাতের মধ্যে হইতেছে বিধান 103। তো 103 কি সারা দেশব্যাপী লাগানো যাবে? মধ্যম উঁচু জমিতে লাগানো যাবে। মধ্যম উঁচু বা উঁচু? হ্যাঁ, উঁচু মধ্যম উঁচু জমিতে লাগানো যাবে। যেখানে একটু পানি, মনে করেন যে বৃষ্টির পানি বৃষ্টি পানি হলে একটু পানি জমে পরে চলে যায়, মোটামুটি আমাদের 10-12 ইঞ্চির বেশি জমে থাকে না, আলটিমেটলি চলে যাবে। এই ধরনের জমি ভালো, অল্প পানি জমে থাকবে। আচ্ছা, অল্প পানি জমে থাকা জমিতে ধরেন কতদিন পর্যন্ত পানি থাকলেও এই যে ধানটা হবে? কম পানি থাকলে সমস্যা নাই, কারণ যে 5-6 ইঞ্চি থাকলে সমস্যা নাই, কিন্তু এর বেশি হলে তখন ডুবে গেলে সমস্যা। মানে বৃষ্টির পানিতে বা বন্যার পানিতে ডুবে যাবে না। জাত ওই চারটা বললাম, 51, 52, 79, 110 পানি। আর আপনার এই বরিশাল অঞ্চলের জন্য আর কি, একদম স্পেশালি বরিশাল অঞ্চল, ওনারা তো একটু মোটা ধান করতে চায় আর কি। হ্যাঁ, মোটা ধান আমাদের বিধান 52 আছে, ওই অঞ্চলে ভালো চলে। তারপরে বিধান এই যে আমি নতুন 109 বললাম, 109, এই দুইটা 76, বিধান 76, বিধান 76, 52, 76, 109। আচ্ছা, ওই বিধান 103 এটা করে কি কৃষকরা সরিষা করতে পারবে? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। অনেকের ধারণা যে শুধু 71-75 করে সরিষা আবাদ করা যায়। আমি বলি তাদেরকে যে এটা 71-75 জীবনকাল কম, ফলন একটু কম হয়, কিন্তু 103-এর জীবনকাল মধ্যম জীবনকাল, গড়ে 130 দিন, তার মানে 120 দিনের 4 মাস, এই 4.5 মাসের একটু কম। সেক্ষেত্রে যদি এগুলো পিরিয়ডিক্যালি ফিক্সড, আলো অসংবেদনশীল জাত, আমি যখনই লাগাই না কেন আমার মোটামুটি ওই জীবনকাল পূর্ণ হলে সে ধান পাকবে। সেক্ষেত্রে আমরা যদি আমাদের সরিষা বপনের সময় বলতে সময় আছে নভেম্বরের ফার্স্ট উইক, প্রথম অর্ধ আর কি। তা আমরা যদি এই হিসাবটা আমি বলি ব্যাক ক্যালকুলেশন, যদি আমাদের 103 জাতিক বা এই ধরনের যে 130 দিন 25 দিনের জাত যেগুলো আছে মধ্যম জীবনকাল, সেগুলো করেও কিন্তু সহজে সরিষা করা যায়। সেক্ষেত্রে কিন্তু আমন ধানের ফলনটা বেশি পাবো, সরিষার ফলনটা ঠিক থাকবে, আর বড় ধান করা যাবে। সেক্ষেত্রে আমাদের ব্যাক ক্যালকুলেশনটা এরকম যে আমরা সরিষা বপন করবো নভেম্বরের প্রথম অর্ধের মধ্যে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই হিসাব করতে হবে যে আমি যে ধানই করি আবাদ করি আমনে, সেই আমন মৌসুমী ধানটার জন্য আমি নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কর্তন করতে পারি। তাহলে যখন ব্যাক ক্যালকুলেশন করি, আমরা জাত হিসাব করলাম 4 মাস 10 দিন থেকে 15 দিন, তাই না? তা আমি যদি ধরি যে অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট, জুলাই, এই 4 মাস গেল, আর 10 থেকে 15 দিন, তাহলে আমি যদি জুনের 3rd উইকে যদি আমি বপন করি, তাহলে এই মধ্যম জীবনকালের আমন ধানের জাত বপন আবাদ করেও আমি সঠিক সময় সরিষা আবাদ করতে পারবো, ভালো ফলন পাবো।
আমন মৌসুমে তো দাদা ধানের আসলে বিভিন্ন জটিলতা আছে, যেমন কিছু জাত আছে আলোক সংবেদনশীল, আবার কোনোটা আছে সংবেদনশীল না। তো সেই ক্ষেত্রে কৃষক ভাইরা কি সচেতনতা এটাতে ইয়া করবে আর কি? ধন্যবাদ। আসলে ধানের জাতের মধ্যে একটা মেজর পার্থক্য আছে, কিছু আছে আলোক অসংবেদনশীল। বেশিরভাগ জাতি কিন্তু ফটো ইনসেন্সিটিভ বলি আমরা, আলোক অসংবেদনশীল। আর কিছু কিছু জাত আছে আলোক সংবেদনশীল, ফটো সেন্সিটিভ, যেমন বিরিধান 34, বিরিধান BR5, এই ধরনের কিছু জাত আছে যেগুলো আলোক সংবেদনশীল। অর্থাৎ আমি যখনই বপন করি, যখনই তার কিন্তু ফুল আসবে একমাত্র নভেম্বর মাসের পরের থেকে, মানে দিবার দৈর্ঘ্য কমে যাবে, তাপমাত্রা কমে যাবে, তখন কিন্তু ফুল আসবে, তার আগে আসবে না। আমি ছোটবেলায় দেখেছি, আমার দাদা আবাদ করতেন, চৈত্র মাসে একসাথে বিলের মধ্যে আউশ আর আমন একসাথে বপন করে দিতেন, দিয়ে ভাদ্র মাসে ঠিকই আউশ ধানটা কাটতেন, আর কিছু ধান কিন্তু চারা রয়ে যেত, গাছ রয়ে যেত, গাছটাও কেটে নিয়ে আসতেন, কিন্তু আবার মানে গাছ বড় হয়ে ওই ধানটা পাকতো, কিন্তু পৌষ মাসে, তার আগে পাকতো না। এটা ফটোসেন্সিটিভ জাত, কুমড়া গোট্রা এই ধরনের জাত। সুতরাং আমাদের যেগুলো ফটোসেন্সিটিভ জাত সেগুলো আমাদের হিসাব করতে হবে যে নভেম্বর মাসের আগে ফুল আসবে না, পাকবে না নভেম্বর ডিসেম্বর আগে, তাহলে আমাদের হিসাব করে বপন রোপণ করতে হবে। এই জাত কিন্তু সবসময় আবাদ করা যাবে না। আর আলোক যেগুলো সংবেদনশীল জাতগুলা কোনগুলো এগুলা? বাকি সব জাতি কিন্তু আলোক অসংবেদনশীল জাত, যেমন আমার বিরিধান 102, তারপর বিরিধান 28, 29 সবাই আলোক সংবেদনশীল, অসংবেদনশীল জাত। না মানে আমনের ক্ষেত্রে আর কি। আমার ক্ষেত্রে এই 34 আর BR5 বাদে আর সবই মোটামুটি আলোক অসংবেদনশীল আমাদের। হ্যাঁ, বিরিধান 52, বিরিধান 11 এগুলো আমরা বলি উইক সেন্সিটিভ আছে, মানে স্বল্প সংবেদনশীলতা আছে। এই জন্য কিন্তু যদি আপনি বিশেষ করে 49 ধান এগুলো যদি আপনি বেশি লেটে আবাদ করেন, তাহলে কিন্তু ওই শীষ বেরোর সময় আঁকা বাঁকা মানে যায়, কুকড়ে যায়, সঠিকভাবে বের হয় না। এই জন্য এইগুলো আছে আমরা উইক সেন্সিটিভ, মানে উইকলি সেন্সিটিভ, স্বল্প সংবেদনশীলতা আছে। এই জন্য আমরা এগুলো বেশি দেরি করে লাগাবো না, লাগালে কিন্তু শীষ ঠিক মতো বের হবে না। মানে সেটা কোনটা কোনটা জাত? ওই যে বিরিধান 52, BR11, বিরিধান 49, এই জাতগুলো বেশি দেরি করে লাগালে, আমনে লেট করলে শীষ ঠিক মতো বের হয় না, এমার্জ হয় না, আমরা বলি এক্সারশন ঠিক মতো হয় না, চিটা হয়। আচ্ছা ঠিক আছে, এটা একটা চিটার কারণ। আচ্ছা এটাও একটা চিটার বড় কারণ। হ্যাঁ, না এই যে বড় মৌসুমে যেরকম মনে করেন যে এই যে ইয়ের জন্য, শীতের জন্য বা বেশি তাপমাত্রার জন্য ধানের যে চিটার একটা প্রবলেম আছে, এটা কি আমনের ক্ষেত্রেও আছে? আমার এই জাতগুলো যেগুলো মানে আমাদের এই যে 52, 49 এগুলো যদি বেশি দেরি করে লাগানো হয়, তাহলে শীতের মধ্যে যদি শীষ বেরোচ্ছে, তখন অধিকাংশ জাত যেগুলো আলোক অসংবেদনশীল বা উইকলি সেন্সিটিভ, সেগুলো যদি বেশি দেরি করা হয়, তাহলে যদি শীতের মধ্যে পড়ে যায়, তখন কিন্তু শীষ ঠিক মতো বের হয় না, চিটা হয়ে যায়। আচ্ছা দাদা, ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।